আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে কথা বলবো তোমাদের বইয়ের অনুশীলনীর প্রথম সৃজনশীল প্রশ্ন নিয়ে। তো তাহলে চলো আমরা প্রশ্ন বা উদ্দীপক নিয়ে একটু কথা বলি এবং সেখান থেকে ক খ গ ঘ এর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি। তো দেখো, ফার্স্টে কি বলা হচ্ছে যে চিত্র এ ঔষধ সেবনের ছবি, মানে একটা লোক সে ওষুধ খাচ্ছে। আর চিত্র বি সবজি খেতে কীটনাশক ছিটানোর ছবি, অর্থাৎ একটা সবজি ক্ষেত বা একটা ধান ক্ষেত, সেই ধান খেতে একজন লোক সে কি কোনো একটা কীটনাশক সে ছিটাচ্ছে, সেরকম একটা ছবি এখানে দেখানো হলো। আচ্ছা, এবারে আসো এখান থেকে ধারাবাহিকভাবে প্রশ্নগুলোর অ্যান্সারে যাই। আমাদের জন্য প্রথম প্রশ্ন, গবেষণা কি? তো আমরা জানি গবেষণা কি বলতো। আচ্ছা, কি বলতেছে দেখো, যে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনো কিছু জানার চেষ্টাই হচ্ছে গবেষণা। পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনো কিছু জানার চেষ্টাকে কি বলা হয়? গবেষণা বলা হয়। তো পরীক্ষা নিরীক্ষা ছাড়া কিন্তু কখনোই গবেষণা সম্ভব নয়, এটা মনে রাখতে হবে আমাদের। সেকেন্ড প্রশ্ন আমাদের জন্য, পাকা আম খেতে মিষ্টি লাগে কেন? আচ্ছা, তো সেকেন্ড প্রশ্নতে কি বলছে দেখো, আমরা জানি যে আম যখন আমরা পেকে যায়, মানে আমরা যখন পাকা আম খাই, সেখানে কিছু পরিবর্তন ঘটে। এখানে কথাগুলো লেখা আছে, আমের অভ্যন্তরে বিদ্যমান অ্যাসিড সমূহের রাসায়নিক পরিবর্তনের ফলে পাকা আম খেতে মিষ্টি লাগে। আমের ভিতরে আম যখন কাঁচা থাকে তখন তার মধ্যে ম্যালেইক অ্যাসিড থাকে, সাকসিনিক অ্যাসিড থাকে। তো যখন বিভিন্ন বিক্রিয়া, উত্তাপ অথবা প্রভাবকের ফলে বা এনজাইম এখানে ক্রিয়া করে, এই ইত্যাদির ফলে কি হয়, কাঁচা আম পেকে যায়। এবং এখানে কিছু ব্যাপার থাকে, সেই ব্যাপারগুলো এখানে আলোচনা করা হবে। এখন দেখো যে কাঁচা আমে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড থাকে, যেরকম সাকসিনিক অ্যাসিড, ম্যালেইক অ্যাসিড। কিন্তু আম যখন পাকে তখন এই অ্যাসিডগুলোর রাসায়নিক পরিবর্তন ঘটে, গ্লুকোজ ও ফ্রুক্টোজের সৃষ্টি হয়। এই পরিবর্তনের কারণেই পাকা আম খেতে মিষ্টি লাগে। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে এই যে ম্যালেইক অ্যাসিড, সাকসিনিক অ্যাসিড আছে, এই ম্যালেইক অ্যাসিড এবং সাকসিনিক অ্যাসিড কি হয়, গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত হয়। ম্যালেইক অ্যাসিড এবং সাকসিনিক অ্যাসিড গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত হয়। তাই এই পরিবর্তনের কারণেই পাকা আম খেতে কি লাগে, মিষ্টি লাগে, অর্থাৎ চেঞ্জ হয়ে যাচ্ছে, অ্যাসিডটা কনভার্ট হয়ে গ্লুকোজ ফ্রুক্টোজে পরিণত হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই আম তখন মিষ্টি স্বাদ বিশিষ্ট হয়। গেল আমাদের খ এর প্রশ্ন। এবারে যাচ্ছি আমরা আমাদের গ এর প্রশ্নে। কি বলছে দেখো তো, যে উদ্দীপকের এ নং চিত্রের রসায়ন কিভাবে সম্পর্কযুক্ত ব্যাখ্যা করো। এ নং চিত্রের, এই যে এ নং চিত্রে কি করছে, এখানে এক লোক ঔষধ খাচ্ছে। তাহলে এই যে ঔষধ খাচ্ছে, ঔষধ খেয়ে সে সুস্থ হয়ে যাবে, ঔষধ রসায়ন সমন্বয় তৈরি করা হচ্ছে। এখানে আসলে কেমিস্ট্রি কিভাবে কানেক্টেড আমাদের দৈনন্দিন লাইফে, এইটা আসলে ব্যাখ্যা করতে বলা হয়েছে। তো আমি এবারে যাচ্ছি আমাদের গ নং প্রশ্নে। দেখো ফাইন, কি বলছে দেখো, উদ্দীপকের এ নং চিত্রে অসুস্থ ব্যক্তির ঔষধ সেবন দেখানো হয়েছে। জীবাণু সংক্রমণ, পুষ্টির ঘাটতি ও অন্যান্য কারণে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে। এই অসুস্থতা দূর করার প্রধান উপায় হলো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করা। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করা, এটার প্রধান উদ্দেশ্য আর কি। আর রসায়নের জ্ঞান ব্যবহার করেই ঔষধ তৈরি করা হয়। বিভিন্ন পদার্থের মধ্যে রাসায়নিক বিক্রিয়া সংগঠিত করে বিভিন্ন ধরনের ঔষধ তৈরি করা হয়। মেইন ব্যাপারটা কি খেয়াল করো, আমরা যে ঔষধ বানাচ্ছি, বিভিন্ন অ্যান্টিবায়োটিক বানাচ্ছি, বিভিন্ন অ্যান্টিসেপটিক বানাচ্ছি, এই সব কিছুই কিন্তু কেমিক্যাল বিক্রিয়ার মাধ্যমে তৈরি হচ্ছে। এটা এমন না যে কেমিস্ট্রির বিক্রিয়া বাদে আমার যাকে মন চায় তার সাথে মিলিয়ে ফেললাম, একটা ঔষধ তৈরি হয়ে গেল, এমনটা না। নির্দিষ্ট উপাদান থাকতে হবে, যে উপাদানগুলো বিক্রিয়ার মাধ্যমে আমার মানে শরীরের মধ্যে গিয়ে সে আমার ওই পার্টিকুলার রোগটাকে সে নিরাময় বা নির্মূল করতে পারবে। আচ্ছা, সংগঠিত বিভিন্ন ঔষধ তৈরি করা হয়। এই ঔষধ সেবন করার পর এটি শরীরের ভিতর বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে জীবাণুকে ধ্বংস করে বা পুষ্টির ঘাটতি পূরণ করে। ভালো একটা কথা বলছে যে তোমার রোগ দুই কারণে হতে পারে, জীবাণুর সংক্রমণের ফলে অথবা পুষ্টির যদি ঘাটতি থাকে। তাহলে আমরা যদি এই ঔষধগুলো যখন আমরা গ্রহণ করব, তখন আমাদের শরীরের মধ্যে গিয়ে সেই জীবাণুর ঘাটতি বা পুষ্টির ঘাটতি সেটা ফিল আপ হয়ে যাবে। আচ্ছা, জীবাণুর ঘাটতি না, জীবাণুর সংক্রমণ এবং পুষ্টির ঘাটতি। সো জীবাণুর সংক্রমণের কথা বলো বা পুষ্টির ঘাটতি বলো, ঔষধ নির্দিষ্ট মেডিসিন আমাদের দেহের মধ্যে গিয়ে যাকে যেইভাবে ট্রিট করা লাগে সে ওইভাবে ট্রিট করবে, বিক্রিয়াগুলো ওইভাবেই হবে। জীবাণুর ধ্বংস বা পুষ্টির ঘাটতি পূরণের মাধ্যমে শরীরের ক্ষয়পূরণ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ফলে অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে ওঠে। অর্থাৎ মূল ঘটনা হচ্ছে যে ফার্স্টে আমরা রসায়নের বিক্রিয়ার মাধ্যমে আমরা ঔষধ তৈরি করব। এবার সেই ঔষধটা গ্রহণ করার পর আমাদের দেহের মধ্যে গিয়ে কিন্তু বিক্রিয়া আবার হবে, কার সাথে, আমার দেহের উপাদানের সাথে। তো যদি কোনো কারণে জীবাণু সংক্রমণ হয়, তাহলে ওই জীবাণুগুলোকে তারা মেরে ফেলবে। কে? ঔষধগুলো জীবাণুগুলোকে মেরে ফেলবে,
আমাদেরকে সুস্থ করে তুলবে। আর যদি কোনো কারণে পুষ্টির ঘাটতি হয়, তাহলে আমরা যে ঔষধ বা মেডিসিন গ্রহণ করছি সে এই পুষ্টিকে কি করবে, সাফিসিয়েন্ট করে ফেলবে, এই পুষ্টির ঘাটতিকে সে ফিল আপ করে ফেলবে। ঔষধের মাধ্যমে পুষ্টির ঘাটতিকে আমরা ফিল আপ করবো। মাঝে মাঝে আমরা অনেক সময় হয় আমরা ভিটামিন বাহির থেকে গ্রহণ করি, আরও অন্যান্য প্রোটিন আমরা তো দুধ ডিমের সাথে পাই, ভিটামিন কিন্তু বাহির থেকেও মাঝে মাঝে গ্রহণ করা যায়। অনেক সময় আমাদের পানির শূন্যতা দেখা দিলে বাহির থেকে আমরা স্যালাইন গ্রহণ করি। আমরা এই যে কাজগুলো করছি এগুলোর সাথে কিন্তু রসায়ন সম্পর্কযুক্ত। গেল এই প্রশ্ন। এবারে যাচ্ছি আমরা আমাদের ঘ নাম্বার প্রশ্নে। কি বলছে দেখো তো, উদ্দীপকের কোনটির অতিরিক্ত ব্যবহার পরিবেশের জন্য ক্ষতিকর? এই যে উদ্দীপকের কোনটি অতিরিক্ত ব্যবহার পরিবেশের জন্য ক্ষতিকর, অর্থাৎ এখানে যেই একজন ব্যক্তি ওষুধ খাচ্ছে এবং একজন ব্যক্তি সবজি খেতে কীটনাশক ছিটাচ্ছে, তো এখানে একটা কথা বলছে পরিবেশের জন্য, কোনটা পরিবেশের জন্য ক্ষতিকর, কোনটা পরিবেশের জন্য ক্ষতিকর। প্রথম কথা হচ্ছে এটার অ্যান্সারের প্রথম পার্ট হচ্ছে অতিরিক্ত ঔষধ খাওয়াও ক্ষতিকর, অতিরিক্ত কীটনাশক দেওয়াও ক্ষতিকর, দুইটাই ক্ষতিকর। তুমি ঔষধ মন চাইছে আর খাচ্ছ, এতে তোমার শরীরে গিয়ে ব্যাড রিয়াকশন হতে পারে, সাইড ইফেক্ট হতে পারে, যার কারণে মানুষের বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে। প্লাস সবজি খেতে কীটনাশক ছিটাচ্ছে, এখানেও কিন্তু সমস্যা আছে। কি বলতো, এটার অতিরিক্ত সমস্যা হলো যে জমিকে নষ্ট করে ফেলে। এখন এখানে যেহেতু পরিবেশটাকে মেনশন করে দিয়েছে যে পরিবেশ কোনটা ক্ষতিকর, তখন অ্যান্সারটা হবে চিত্র বি, মানে এই যে সবজি খেতে অতিরিক্ত কীটনাশক ছিটানো এইটা আসলে ভালো নয়। এবার আসলে আমরা এখন সেই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করবো। এখন অতিরিক্ত ব্যবহার পরিবেশের জন্য ক্ষতিকর। অতিরিক্ত কীটনাশক দিব না এমনটা না, আমরা কীটনাশক দিব, বাট এই কীটনাশক যখন অতিরিক্ত পরিমাণে হয়ে যাবে বা অতিরিক্ত মাত্রায় হয়ে যাবে, এইটা আসলে আমাদের পরিবেশের জন্য একটা ক্ষতিকর কারণ হয়ে দাঁড়াবে। এবারে আসো কি কি কারণ। নাম্বার 1, অতিরিক্ত কীটনাশক প্রয়োগ করলে ফসলের কি হয়, ক্ষতি হয়। ফসলের কীটপতঙ্গ নিধনের জন্য কীটনাশক ব্যবহার করা হয়। কিছু কিছু কীটপতঙ্গ ফসলের ক্ষতি করলেও কিছু কিছু কীটপতঙ্গ ফসলের উপকার করে, খেয়াল করতে হবে। কিছু কিছু কীটপতঙ্গ কিন্তু ফসলের উপকার করে, যেটাকে আমরা বলি উপকারী ব্যাকটেরিয়া অথবা উপকারী উপকারী জীবজন্তু আর কি। কীটনাশক অতিরিক্ত ব্যবহার করলে ক্ষতিকর উপাঙ্গর পাশাপাশি উপকারী কীটপতঙ্গ মারা যায়, ফলে ফসলের ক্ষতি হয়। আচ্ছা খেয়াল করো, এখন এখান থেকে আমরা একটা পয়েন্ট খুঁজে বের করি। ফর এক্সাম্পল, আমরা একটা জমিতে কীটনাশক দিলাম, এখন আমরা কিন্তু এই পাখি আমাদের ক্ষতিও করে, পাখি আমাদের উপকারও করে। উপকার কি করে, অনেক সময় হয় যে ছোট ছোট পোকামাকড়, এই পোকামাকড়গুলোকে পাখিরা খেয়ে ফেলে, জমিকে নির্মূল রাখে। ঘাস ফড়িং হতে পারে, আর অন্যান্য পোকা থাকতে পারে, যেই পোকাগুলো আবার পাখিদের খাদ্য। এখন তুমি ধরো এত বেশি পরিমাণে কীটপতঙ্গ দিলা যে তোমার ওই পাখি মারা গেল, তো পাখি মারা গেলে আবার কি কীটপতঙ্গ তো বেড়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে চিন্তা করলে যে এত বেশি পরিমাণে দেওয়া যাবে না যাতে করে আবার উপকারী জীবজন্তুগুলো মারা যায় বা তাদের ক্ষতি হয়, এটা করা যাবে না। আমরা একটা লেভেল বজায় রাখবো যাতে করে আমাদের যাদেরকে আমরা মারতে চাই, যাদেরকে আমরা নির্মূল করতে চাই, শুধুমাত্র এরাই যেন নির্মূল হয়, বাকিরা আর ক্ষতিগ্রস্ত এখান থেকে না হয়। আচ্ছা ফাইন। এবার দেখো নেক্সটে কি বলছে, যে আবার অতিরিক্ত কীটনাশকের ব্যবহার পানিকে দূষিত করে এবং পানিতে উপস্থিত জিওপ্লাঙ্কটন, ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভিদ এবং পোকামাকড় মেরে ফেলে। আচ্ছা, পানিতে যে ক্ষুদ্র ক্ষুদ্র পোকামাকড়গুলো থাকে সেই পোকামাকড়গুলোকে আমরা জিওপ্লাঙ্কটন বলি। আচ্ছা, ক্ষুদ্র ক্ষুদ্র শৈবাল থাকতে পারে, ছোট ছোট শৈবাল, ক্ষুদ্র ক্ষুদ্র পোকামাকড় থাকতে পারে, এদেরকে আমরা জিওপ্লাঙ্কটন বলতে পারি। এছাড়াও কীটনাশক উদ্বায়ী হওয়াতে বাতাসে মিশে বাতাসকে দূষিত করে। এভাবে কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটির ফসল, পানি, বায়ু উপর নানান ক্ষতিকর প্রভাব বজায় রাখতে পারে। ফাইন, তাহলে আমরা ব্যাপারটা বুঝলাম যে পানিতে বসবাসকারী বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র যেই শৈবালগুলো থাকে, সেই শৈবাল, ক্ষুদ্র ক্ষুদ্র পোকামাকড় যেগুলো পানির যেই প্রথম স্তরে খাদক আছে এদের খাবার যেগুলো থাকে, এরা মারা যাবে। তাহলে এখানে আসলে বাস্তুতন্ত্রের একটা ইমব্যালেন্স অবস্থা তৈরি হবে, নাম্বার 1। আবার এখান থেকে আরেকটা জিনিস বের করা যায়, দেখো তুমি যখন জমিতে অতিরিক্ত কীটনাশক ছিটাবা তখন কিন্তু বৃষ্টির পানি বা বন্যার পানি এসে ওই কীটনাশকগুলোকে ধুয়ে নদী, খাল, বিলের পানিতে মিশিয়ে ফেলবে। মাছ সেখানে আসলে তাদের এনভায়রনমেন্টটা ধ্বংস হবে। পুকুরের পানিতে গেলে পুকুরের পানি দূষিত হবে, কারণ সেখানে অতিরিক্ত কীটনাশক ছিটানো আছে। তো এই সকল কথা বিবেচনা করলে বলা যায় যে আমাদের অতিরিক্ত কোনো কিছুই আসলে ভালো না, সেটা কীটনাশক হোক বা অন্য যে কোনো কিছুই হোক না কেন। আমরা এখান থেকে এটাই শিক্ষা পেলাম যে অতিরিক্ত কীটনাশক তোমার যেরকম মাটিকে দূষিত করবে, মাটির উর্বরতাকে নষ্ট করবে, উপকারী পোকামাকড়গুলোকে মেরে ফেলবে। আবার এখানে থেকে কি পাচ্ছি, যে জলজ বাস্তুতন্ত্র ধ্বংস হয়ে যাবে, পানিতে বসবাসকারী বিভিন্ন ছোট ছোট শৈবাল, ছোট ছোট পোকামাকড় এগুলো মারা যাবে।
পানি দূষিত হবে এবং এটা যখন বাতাসের সাথে ছড়িয়ে পড়বে, যেহেতু উদ্দায়ী বলছে তার মানে এগুলো বাতাসের সাথে মিশে যেতে পারে, তো ওই জায়গার মানুষের শ্বাসকষ্ট সহ বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে। তাহলে ফাইনালি এখান থেকে এটাই বলা যায় যে অতিরিক্ত কীটনাশকের প্রয়োগ আমাদের জন্য বা আমাদের পরিবেশের জন্য অনেক বেশি ক্ষতিকর। ওকে, তো তাহলে ক খ গ ঘ 4টা প্রশ্ন ছিল আমাদের এখানে, আমরা 4টা প্রশ্নের অ্যান্সারই ফুললি কমপ্লিট করে ফেললাম। আমি আশা করতেছি তোমরা এইটুকু কথা বা এইটুকু প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো পরীক্ষায় যদি আসে এগুলো এভাবে লিখে দিলে তোমাদের ফাইনাল অ্যান্সারটুকু কমপ্লিট হয়ে যাবে। তো আজ এ পর্যন্তই, নতুন কোনো পর্ব নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।